খবর শুনছেন হুগলি নিউজ টিভি চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো দুর্নীতি তদন্তভারে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের সন্দীপ। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার শাস্তি, বেলঘড়িয়ায় মাঝ রাস্তায় নাবালিকাকে এলোপাথারি কোপ যুবকের। আগামীকাল সুপ্রিম কোর্টে হচ্ছে না আরজি কর মামলার শুনানি। বাংলার মতো ধর্ষণ বিরোধী বিল মহারাষ্ট্রেও চাই পাওয়ার। তৃণমূল বলল, বাংলা আজ যা ভাবে গোটা দেশ ভাবে কাল। মিলবে না ট্যাবের 10,000 টাকা, পড়ুয়াদের চিন্তা বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি রাজ্য সরকারের। বদলে গেল ভারতীয় জনতা পার্টির নাম, নতুন নাম কি হয়ে গেল ঘোষণা। আসছি বিস্তারিত খবরে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বুধবার তার বিরুদ্ধে দুর্নীতির মামলা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন স্থানান্তর করার কলকাতা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করেছেন। 23শে আগস্ট কলকাতা হাইকোর্ট আরজিকর হাসপাতালের আর্থিক অনিয়মের তদন্ত একটি রাজ্য গঠিত বিশেষ তদন্তকারী দল থেকে সিবিআইতে স্থানান্তরের নির্দেশ দেয়। লাগাতার জেরার পর গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। 16 দিনের মাথায় সোমবার গ্রেফতার করে সিবিআই। জেরায় একাধিক অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে জানা গিয়েছে। উল্লেখ্য, সোমবার সারাদিন জেরার পর তাকে সিজিও থেকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। নিজাম প্যালেসে নিয়ে যান তদন্তকারীরা। নিজাম প্যালেসে গাড়ি করে নিয়ে যাওয়া হয় ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা। সোমবার সন্ধ্যায় সিবিআই কর্তারা তাকে গাড়ির মাঝখানে বসিয়ে নিজাম প্যালেসে নিয়ে যান। সন্দীপ ঘোষ ফেব্রুয়ারি 2021 থেকে সেপ্টেম্বর 2023 পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি সেই বছরের অক্টোবরে আরজিকর থেকে বদলি হয়েছিলেন, কিন্তু 1 মাসের মধ্যে অব্যক্তভাবে সেই পদে ফিরে আসেন। হাসপাতালে চিকিৎসক মৃত পাওয়া পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান নেন। 9ই আগস্ট আরজিকরের তরুণী চিকিৎসককে খুন ও নির্যাতনের ঘটনা ঘটে। সেই ঘটনায় সিবিআই 13ই আগস্ট চিকিৎসক নির্যাতন কাণ্ডের তদন্তভার নেয়। তারপর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সন্দীপ ঘোষকে। 16ই আগস্ট থেকে 30শে আগস্ট টানা 15 দিন তাকে জেরা করা হয়। এর মাঝেই আরজিকরে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। মূলত প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তে নামে। সেই ঘটনায় একদিন তিনি যেতে পারেননি। সেদিন তার বাড়িতে হানা দেয় সিবিআই এর স্পেশাল টিম। তল্লাশি চালানোর পাশাপাশি তার বেলেঘাটার বাড়িতেও জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে। এরপর শনি রবিবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাকে তলব করেনি। তবে সোমবার ফের সন্দীপ ঘোষকে ডেকে পাঠায় তদন্তকারী আধিকারিকরা। সেই মতো সিজিওতে হাজিরা দেন হাসপাতালের এক সময়ের মাথা। সিবিআই এর তরফে জানা গিয়েছে, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে, যার সঙ্গে আগের বয়ানের সঙ্গতি নেই। তাই আসল সত্যি জানতেই সন্দীপ ঘোষকে সোমবার ম্যারাথন জেরার মুখে বসানো হয়। উল্লেখ্য, চিকিৎসক খুনের পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশ কাচের নিচে রয়েছেন সন্দীপ ঘোষ। এর মধ্যে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ করেছেন। সেই অভিযোগের তালিকায় রয়েছে মর্গ থেকে দেহ লোপাট ও মেডিকেলের বজ্র বেচা কেনার মতো গুরুতর অভিযোগ। তদন্তকারীরা মর্গের মতোই সন্দেহজনক নানা জায়গায় হানাও দিয়েছেন। সেই সব তথ্য এখন সিবিআইয়ের হাতে রয়েছে। এর মাঝে সন্দীপ ঘোষ জানিয়েছেন, তিনি সিবিআইকে পূর্ণ সহযোগিতা করতে চান। সেই মতো সিবিআই ডাকলেই তিনি সিজিওতে হাজিরা দেন। তথ্য ও নথি দিয়ে সহযোগিতা করছেন বলে মনে করছেন অনেকেই। এর মধ্যে সুপ্রিম কোর্টে এই আরজিকরের তরুণী চিকিৎসকের খুন ও নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা চলছে। 5ই সেপ্টেম্বর এই বিষয়ে সিবিআইকে রিপোর্ট পেশ করতে হবে। তাই তার আগে সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার বড় ঘটনা ঘটল। সিবিআই ব্রেক থ্রু পাওয়ার তদন্তে অগ্রগতি হলো বলে অনেকের অভিমত। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার জের, স্কুল থেকে ফেরার পথে প্রকাশ্য রাস্তায় নাবালিকাকে কোপালো যুবক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বেলঘড়িয়ার প্রফুল্লনগরে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে উত্তেজিত জনতা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। জানা গিয়েছে, ধৃতের নাম অভিজিৎ দত্ত। বেলঘড়িয়ায় প্রফুল্লনগরের বাসিন্দা তিনি। আক্রান্ত নাবালিকা খালসা মডেল স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। বুধবার বিকেলে মায়ের সঙ্গে স্কুল থেকে ফিরছিলেন নাবালিকা।
আচমকা এসে হাজির হয় অভিজিৎ দত্ত নামে ওই যুবক। ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি ওই নাবালিকাকে কোপাতে থাকে সে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ছাত্রী। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ছাত্রীর মা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজিত জনতা ধরে ফেলে অভিযুক্তকে। খবর দেওয়া হয় বেলঘরিয়া থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি অস্ত্রটি বাজেয়াপ্ত করে। কিন্তু কেন এই হামলা? জানা গিয়েছে আক্রান্ত নাবালিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত অভিজিৎ, কিন্তু নাবালিকা প্রত্যাখ্যান করে। তাতেই ক্ষেপে যায় যুবক। প্রতিশোধ নিতে ছক কষতে শুরু করে। এরপরই পরিকল্পনা মাফিক এই হামলা বলে খবর। তবে এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হচ্ছে না বৃহস্পতিবার। গত সোমবার থেকে সুপ্রিম কোর্টে অনুপস্থিত রয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। দিনে কোন কোন মামলার শুনানি থাকে তার একটি তালিকা প্রকাশিত হয় আগের দিন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কোন মামলার শুনানি হবে তার তালিকাও প্রকাশিত হয়েছে বুধবার। ওই তালিকায় নেই আরজিকর মামলার শুনানি। সূত্রের খবর, আরজিকর মামলার শুনানি না হলেও সিবিআইকে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে নির্দিষ্ট দিনেই। আগের শুনানিতে আরজিকরের ঘটনা নিয়ে যথেষ্টই উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় সুপ্রিম কোর্টে। কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আরজিকরের ঘটনা গোটা দেশের কাছে জ্বলন্ত সমস্যা। সারা দেশের মানুষ এই মামলার প্রত্যেকটি শুনানির দিকে নজর রেখেছেন। এই মামলার শুনানি পরবর্তীতে কবে হবে তা এখনো স্পষ্ট নয়। আগে এই মামলার শুনানিতে তদন্তের গতি প্রকৃতি কোন পথে তা স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয় সিবিআইকে। সেই নির্দেশ মতো বৃহস্পতিবার তদন্তের আপডেট জমা দেবে সিবিআই। তবে এই মামলায় এখনো পর্যন্ত সিবিআই কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পরবর্তীতে অভিযুক্তকে সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ। তদন্তের গতি প্রকৃতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন, অবিলম্বে তদন্ত প্রক্রিয়া শেষ করে অপরাধীদের ফাঁসি দিক সিবিআই। বুধবার সিবিআইয়ের নিজাম প্যালেস ঘেরাও করে বড়বাজার কংগ্রেস। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম সাজার দাবি জানানো হয়েছে। রাজ্য বিধানসভায় মঙ্গলবার আনা হয়েছে দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024, ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট। আলোচনায় শাসক বিরোধী কাজিয়া হলেও সর্বসম্মতিক্রমে সেই বিল পাশ হয়েছে। তারপর মহারাষ্ট্রেও একই রকম বিল চাই বলে দাবি তুলেছেন এনসিপি সভাপতি শরদ গোবিন্দ পাওয়ার। পাওয়ারের কথা ধরেই তৃণমূল বলেছে, বাংলাই সবসময় দেশকে পথ দেখায়। সংবাদ সংস্থা পিটিআইকে পাওয়ার বলেন, বাংলায় যে বিল আনা হয়েছে তাতে ধর্ষণ এবং খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের উল্লেখ রয়েছে। মহারাষ্ট্রেও সেই রকম বিল নিয়ে আসা প্রয়োজন। পাওয়ারের ওই বক্তব্য তুলে ধরে এক্স হ্যান্ডেলে রাজ্যের মন্ত্রী শশী পাজা লেখেন, বাংলা পথ দেখায়। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মঙ্গলবার যে বিল পাশ হয়েছে তা ইতিহাস তৈরি করেছে। বিভিন্ন রাজ্যে এই বিলের মতো বিল আনার চিন্তাভাবনা করা হচ্ছে। ইতিমধ্যেই শরদ পাওয়ারের মতো নেতা মহারাষ্ট্রে এই রকম বিলের দাবি তুলেছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষও বলেছেন, নারী সুরক্ষায় যে নজির মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন তাকে সমর্থন করেছেন জাতীয় স্তরের নেতা শরদ পাওয়ারও। এ থেকেই স্পষ্ট, বাংলা আজ যা ভাবে গোটা দেশকে কাল তা ভাবতে হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন রাজ্য উত্তাল, তখন তৃণমূলের তরফে সংসদে কঠোর আইনের দাবি তোলা হয়েছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেছিলেন, ধর্ষণের মতো ঘটনায় কেন্দ্রের শাসক দল যদি দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত শাস্তির বিল না আনে, তাহলে তিনি সাংসদ হিসাবে ব্যক্তিগতভাবে বিল আনবেন। তার পরবর্তী সময়ে রাজ্য বিধানসভায় বিল আনার কথা ঘোষণা করে রাজ্য সরকার। এবার সেই বিলের জাতীয় স্তরে প্রভাব কতটা তা তুলে ধরতে চাইল তৃণমূল। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার কথা ছিল। ঠিক হয়েছিল শিক্ষক দিবসের দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর সরকারের তরফ থেকে ওই টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। কিন্তু পড়ুয়াদের চিন্তা বাড়িয়ে টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। রাজ্য সরকার 2021 সাল থেকে এই প্রকল্প চালু করেছে। তরুণের স্বপ্ন নামে প্রকল্পের হাত ধরে প্রথম দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার কথা শুরু হয়। সেই কথা এই বছরও বজায় রেখেছে। তবে এর পাশাপাশি এই বছর আবার একাদশ শ্রেণী পড়ুয়াদেরও টাকা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার।
চলতি বছর পড়ুয়ারা টাকা কবে পাবে তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। আর সেই সকল জল্পনার মাঝে হঠাৎ রাজ্য সরকার জানায় 5ই সেপ্টেম্বর টাকা দেবে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের সমস্ত স্কুলের ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলা হয়। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে মঙ্গলবার শিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে সেই টাকা প্রদানের পরিকল্পনা বাতিল রাখলো। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের সমস্ত ট্রেজারিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট নয় কেন এই টাকা দেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে। পাশাপাশি স্পষ্ট নয় এই টাকা আদৌ দেওয়া হবে কিনা, নাকি পুরো প্রকল্প বাতিল করা হচ্ছে। অন্যদিকে স্পষ্ট নয় যদি টাকা দেওয়া হয় তাহলে তা কবে দেওয়া হবে, কেননা ওই বিজ্ঞপ্তিতে কেবলমাত্র উল্লেখ করা হয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে রয়েছে প্রশাসনিক কারণ। ট্যাবের টাকা দেওয়ার দিনক্ষণ ঠিক করা এবং তারপর আবার তা প্রত্যাহার করা নিয়ে এখন শুরু হয়েছে ধোঁয়াশা। এখনো পর্যন্ত পড়ুয়াদের ট্যাব কেনার জন্য 87টি ট্রেজারির অ্যাকাউন্টে 1333 কোটি টাকার বেশি খরচের নির্দেশ পাঠানো হয়েছে। তবে এসবের মধ্যেই এমন সিদ্ধান্ত নানান প্রশ্ন তুলতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, তাহলে কি আরজিকর কাণ্ডের পর যেভাবে বিভিন্ন জায়গায় সরকারি অনুদান প্রত্যাহার করতে দেখা যাচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে ধীরে চলো নীতি অনুসারে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিল? বুধবার অর্থাৎ আজ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি সংবিধান বিপন্ন, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, জাতপাতের ভিত্তিতে বদলি হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। নারী নির্যাতনের নিরিখে আজ প্রথম স্থানে উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উচিত ভারতীয় জনতা পার্টির নাম পরিবর্তন করে এটিকে ভারতীয় যোগী পার্টি করা। যখন এতগুলি নাম বদল হয়ে গিয়েছে তখন মুখ্যমন্ত্রীর উচিত ভারতীয় জনতা পার্টির নামও বদলে ফেলা। উল্লেখ্য, এর আগে অখিলেশ যাদব বলেছিলেন, যারা বুলডোজার দিয়ে অন্যদের ভয় দেখাতো, বিভিন্ন জায়গায় মানুষের বাড়িঘর ভাঙচুর করত, তারা কি মুখ্যমন্ত্রীর বাসভবনের মানচিত্র অনুমোদন পেয়েছে? কবে পাশ হয়েছে বলুন, কাগজপত্র দেখান। যাদের কাছ থেকে আপনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন তাদের অপমান করার জন্য আপনি ইচ্ছাকৃতভাবে বুলডোজার চালিয়েছিলেন। গতকালই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় বুলডোজার ব্যবহার করা যাবে না। তাহলে এতদিন যে বুলডোজার অভিযান চলছিল তার জন্য সরকার কি ক্ষমা চাইবে নাকি? উত্তরপ্রদেশের মানুষ কারো বুলডোজারের স্টিয়ারিং বদলে দিতে পারে। আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।